পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট। একটু আমি একটু রেকর্ডিংটা অন করি। আমরা আমাদের পাওয়ার সিস্টেম ল্যাবে প্রথম যে এক্সপেরিমেন্টটা কমপ্লিট করব তার নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট। আচ্ছা, প্রথমে আগে বলি যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হবে কেন। আচ্ছা, আমরা সবাই জানি যে কোন একটা লোডের জন্য তার রিয়েল পাওয়ারের ইকুয়েশন হচ্ছে P সমান VI cos থিটা। এখানে W দিয়ে লেখা আছে, যা দিয়ে লেখো না কেন তুমি, রিয়েল পাওয়ারটা হচ্ছে V গুণন I গুণন cos থিটা, যেখানে আমাদের এই cos থিটাটাকে বলা হয় হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো এবার এই ইকুয়েশন থেকে আমরা একটু এটাকে সাজিয়ে এভাবে লিখতে পারি না? সরি, এই P সমান VI cos থিটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি যে P বাই V ইন্টু I সমান হচ্ছে cos থিটা। একমত সবাই? সবাই কি আমার সাথে একমত? একটু রেসপন্ড করো, ঠিক আছে? একটু রেসপন্ড করো সবাই, চুপচাপ থাকতে হবে না, আমার সাথে কথা বলো, কোনো সমস্যা নেই। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা স্পেসিফিক লোডের জন্য কিন্তু P একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? একটা লোড তো নির্দিষ্ট একটা পাওয়ারই কনজিউম করে, এবং আমাদের V যে সাপ্লাই ভোল্টেজ তো একটা কনস্ট্যান্ট সংখ্যা। মানে ধরো খুব ছোট একটা চেঞ্জ হতে থাকে, যেমন আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 220 থেকে 230 ভোল্ট, তো ওটাকে তো আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালুর মতোই ট্রিট করতে পারি। তাহলে এই ইকুয়েশনে P এবং V যদি দুটোই কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা আসলে কার সাথে সম্পর্কিত? কারেন্টের সাথে সম্পর্কিত। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর আর কারেন্টের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এর অর্থ পাওয়ার ফ্যাক্টর যদি ছোট হয় তাহলে আমার কারেন্টটা হবে বড়, পাওয়ার ফ্যাক্টর যদি বড় হয় কারেন্টটা হবে ছোট, এবং পাওয়ার ফ্যাক্টরের হাইয়েস্ট ভ্যালু হতে পারে কিন্তু 1। যে বড় পাওয়ার ফ্যাক্টর বানাতে পারবা না। সো সাপোজ পাওয়ার ফ্যাক্টর প্রথমে আসে হচ্ছে 0.8 ল্যাগিং, তো এই অবস্থায় কিন্তু কারেন্টের মানটা বড় হবে। এরপর তুমি যদি পাওয়ার ফ্যাক্টরকে কোনোভাবে 1 বানাতে পারো, সেক্ষেত্রে কিন্তু কারেন্টের মান ছোট হবে। এরপর তুমি যদি আবার 0.8 লিডিং এ নিয়ে যাও, তবুও কারেন্টের মান আবার বেড়ে যাবে। তার মানে কারেন্টের সাথে পাওয়ার ফ্যাক্টরের রিলেশনশিপটা হচ্ছে ইনভার্স, এবং ব্যাপারটা এরকম যে একের চেয়ে ছোট যখনই হবে পাওয়ার ফ্যাক্টর তখন কারেন্টের ভ্যালু হবে বেশি, এবং 1 যখন হবে তখন কারেন্টের ভ্যালু হবে মিনিমাম। সবাই কি পর্যন্ত বুঝতে পারলা কিনা? জি স্যার। এখন কারেন্ট বেশি হলে সমস্যাটা কি? কারেন্ট হলো বেশি, তো কি হয়েছে তাতে? আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে ট্রান্সমিশনের লাইনগুলো আছে না, ধরো একটা টাওয়ার থেকে তুমি আরেকটা টাওয়ারের মধ্যে একটা ট্রান্সমিশনের লাইন বসাইছো, তো এই ট্রান্সমিশন লাইনের তো একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আছে না? যদিও আমরা ওয়্যারের রেজিস্ট্যান্স 0 বলি, জি স্যার। বাস্তবে কি 0? না স্যার। ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখন এর মধ্যে দিয়ে যদি তুমি একটা বড় কারেন্ট ফ্লো করো, তাহলে এর ভিতরে কিন্তু একটা I স্কয়ার আর লস নামক একটা জিনিস আছে, যেটাকে আমরা বলে থাকি যে হিট লস। কোর লস না, এটা কোর না, এটা হচ্ছে কপার লস। কপার লস, জি স্যার। হ্যাঁ, তারটা যেহেতু কপারের, তো এই কপারের ভিতরে যে লসটা হওয়ার ফলে কপারটা গরম হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় কপার লস বা I স্কয়ার আর লস বলে সবাই বুঝে, ঠিক আছে? তো I স্কয়ার আর লস কিন্তু বেড়ে যাবে যদি তুমি কারেন্টের ভ্যালু বেশি রাখো, এবং বাড়বে তো বটেই, স্কয়ারে বাড়বে। অর্থাৎ তুমি যদি কারেন্টের ভ্যালু দ্বিগুণ করো, তাহলে তোমার পাওয়ার লস কত গুণ হবে? 4 গুণ স্যার। 4 গুণ হবে। যদি কারেন্ট তুমি 3 গুণ করো, তাহলে পাওয়ার লস কত গুণ হবে? 9 গুণ। তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল ফাইনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি করবে। তুমি এত গুণ পাওয়ার নষ্ট যদি করে ফেলো, তাহলে তো তোমার খরচ বেড়ে যাবে, তখন মানুষের কাছ থেকে বেশি বেশি বিল নেওয়া লাগবে, মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হবে, আমাদের পুরো পাওয়ার সিস্টেমটা ইনএফিশিয়েন্ট হয়ে যাবে। তো এই বিপদ থেকে বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে? কারেন্টের ভ্যালু কমাইতে হবে। তো কারেন্টের ভ্যালু কমানোর জন্য আমরা পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু সামহাও বাড়াবো। তো নরমালি আমাদের সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর কমেই বা কেন? তার রিজনটা হচ্ছে আমাদের বাস্তব পাওয়ার সিস্টেমে বেশিরভাগ লোড হচ্ছে ল্যাগিং বা ইন্ডাকটিভ লোড। যেমন এক্সাম্পল দিলেই বুঝবা, ইন্ডাকশন মোটর। তুমি কোন একটা কারখানা বলতে পারবা যেখানে কোনো মোটর নাই? সব কারখানাতে মোটর আছে। যেই কারখানার বলো, কথাই বলো তুমি, যেটাই উৎপন্ন করুক সেখানেই কিন্তু মোটর থাকবেই, তাই না? এবং তোমরা সম্ভবত এটা পড়ছো কিনা, পড়ছো মনে হয়, 2-2 বা 2-1 পড়ে আসার কথা, যে ইন্ডাকশন মোটর কিন্তু একটা ল্যাগিং লোড। জি স্যার, এগুলো একটা ইন্ডাকটিভ লোড, তাই না? তো এরকম সকল কলকারখানায় যখন আমাদের ইন্ডাকশন মোটরগুলো ব্যবহৃত হচ্ছে, তার মানে আমাদের পাওয়ার সিস্টেমের অধিকাংশ লোডই হচ্ছে ইন্ডাকটিভ। তো এত ইন্ডাকটিভ লোড যদি থাকে, এগুলোকে স্যাটিসফাই করতে গেলে তো আমাদের পাওয়ার ফ্যাক্টর খারাপ হয়ে যাবেই।
এই জন্য ধরে নেওয়া যায় যে এরকম যে আমাদের এই সাধারণ লোড গুলো লাগালে, এই ইন্ডাকশন মোটর গুলো লাগালে আমাদের পাওয়ার সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং হয়ে যাবে। এখন 0.8 ল্যাগিং এর তো ভালো কোনো কথা হলো না। 1 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু এবং আমাদের পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে 0.85 হচ্ছে মিনিমাম। 0.85 এর চেয়ে যদি কমে কেউ চালায় তাকে জরিমানা দেওয়া লাগবে, যেটাকে পাওয়ার ফ্যাক্টর সারচার্জ বলা হয়। এটা তোমরা আরো 4-1 উঠে শিখবা ইনশাআল্লাহ। একটা জরিমানা টাইপের দেওয়া হয় যে 0.85 এর নিচে আমরা চালাতে দিব না, তাতে আমাদের পাওয়ার সিস্টেমের জন্য ক্ষতি হয়ে যাবে। তো আমরা আমাদের এই এক্সপেরিমেন্টে শিখবো কিভাবে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে 1 এর কাছাকাছি নিয়ে আসতে পারি। তো আমাদের সার্কিট ট্রিটা হবে হচ্ছে এরকম। তোমরা কি সার্কিটটা সবাই দেখতে পাচ্ছো? আমি সার্কিটটা এখন এক্সপ্লেইন করে দিচ্ছি। দেখো, আমরা এখানে একটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই অর্থাৎ 220 ভোল্টের একটা সাপ্লাই দিব আমাদের ল্যাব থেকে, এবং তোমরা অলরেডি সম্ভবত জানো যে এরকম 220 ভোল্ট টাইপের সাপ্লাই দিতে গেলে আমরা ভ্যারিয়াক নামক একটা জিনিস ইউজ করি। তোমরা এটা 1-2 তে এসি ল্যাবে শিখছো। জি স্যার। এসি সার্কিট ল্যাবে শিখছো যে ভ্যারিয়াক ঘুরাই আমরা এটা 220 ভোল্টে নিয়ে আসি। আচ্ছা, ভালো কথা। এরপর আমরা কি ইউজ করছি দেখো, জাস্ট সিম্পলি ওটার সাথে তার দিয়ে আমরা একটা ইন্ডাকটিভ লোড লাগাই দিছি। তো ইন্ডাকটিভ লোড লাগানোর জন্য আমরা আমাদের ল্যাবে এরকম হলুদ কালারের ইন্ডাক্টর বক্স টাইপের আছে, ইন্ডাক্টর ব্যাংক আছে এক্স্যাক্টলি হলুদ কালারের। আশা করি তোমরা সবাই দেখছো এটা। জি স্যার। কিন্তু এইখানকার এই এক্সপেরিমেন্টের সব জিনিসই তোমরা অলরেডি এসি সার্কিট ল্যাবে দেখে আসছো, নতুন কিছু নাই। ইন্ডাকটিভ লোড এখানে আছে। তো আমরা করব কি, এই ইন্ডাকটিভ লোড কি পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে সেটা জানার জন্য আমাদেরকে একটা ওয়াট মিটার লাগাতে হবে, কারণ তোমরা জানো যে ওয়াট মিটার পাওয়ার মেপে দেয়। ওয়াট মিটারের কানেকশন এবং ওয়াট মিটার কি জিনিস এটাও তোমরা সার্কিট ল্যাবে শিখে আসছো। জি স্যার। এবং কারেন্টটা কত, অর্থাৎ আমাদের এই লোডটা কি পরিমাণ কারেন্ট কনজিউম করতেছে সেটা জানার জন্য আমরা একটা সিরিজে অ্যামিটার লাগাই দিব। তোমরা জানো যে অ্যামিটার লাগাতে হয় সিরিজে এবং ভোল্টমিটার লাগাতে হয় প্যারালালে। এইভাবে আমরা সার্কিটটা কানেক্ট করে দিলাম। এখন আমরা ক্যাপাসিটর ব্যাংক লাগাইনি, ঠিক আছে? তো এই অবস্থায় সিম্পলি আমাদের সার্কিটটা হচ্ছে এরকম। একটা সোর্স আছে, এই সোর্সের সাথে একটা তার আছে, এই তারের সাথে একটা ইন্ডাকটেন্স আছে। ইন্ডাকটিভ লোড মানে তো আসলে একটা ইন্ডাকটেন্স, তাই না? এই যে এই সিম্পল সার্কিটটা আসলে আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি। এখন এটা যেহেতু ইন্ডাকটিভ লোড, তার মানে কিন্তু এটার পাওয়ার ফ্যাক্টরটা খারাপ আসবে, এটা তোমরা অলরেডি বুঝতে পারতেছো, তাই না? তো পাওয়ার ফ্যাক্টর যেহেতু খারাপ আসবে, এখন আমাদেরকে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতে হবে। আমরা কিভাবে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতে পারি? আচ্ছা, প্রথমে আগে বলি যে পাওয়ার ফ্যাক্টর খারাপ আসার পিছনের বেসিক রিজনটা কি। বেসিক রিজন হচ্ছে এই ইন্ডাকটিভ লোডগুলো রিঅ্যাকটিভ পাওয়ার কনজিউম করে, এবং আমাদের এই ওয়্যারের মধ্যে দিয়ে যখন রিয়াল এবং রিঅ্যাকটিভ পাওয়ার দুটোই প্রবাহিত হয় তখনই আমাদের পাওয়ার ফ্যাক্টরটা খারাপ হয়ে যায়। এখন আমি যদি এই রিঅ্যাকটিভ পাওয়ারগুলোকে এইখান থেকে ট্রান্সফার না করে এনে এখানে লোকালি কোনো একটা কিছু দিয়ে সাপ্লাই দিতে পারি, তাহলে তো প্রবলেম সলভ, তাই না? রিঅ্যাকটিভ পাওয়ারটা ইন্ডাকশন মোটরকে দিতেই হবে। রিঅ্যাকটিভ পাওয়ার ছাড়া তোমার ইন্ডাকশন মোটর চলবে না। কিন্তু সেটা তো আমি লোকালিও কোনো কিছু একটা থেকে দিতে পারি। যেরকম রিঅ্যাকটিভ পাওয়ার সাপ্লাই করে এরকম কি জিনিস আছে? ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটর রিঅ্যাকটিভ পাওয়ার সাপ্লাই দিতে পারে। ইন্ডাকটেন্স রিঅ্যাকটিভ পাওয়ার কনজিউম করে, ক্যাপাসিটর রিঅ্যাকটিভ পাওয়ার সাপ্লাই করে। তাহলে ক্যাপাসিটরের দ্বারা সাপ্লাই করা যে পাওয়ারটা, রিঅ্যাকটিভ পাওয়ারটা, সেটাই যদি আমাদের ইন্ডাকটিভ লোডটা কনজিউম করে ফেলে, তাহলেই তো আমাদের এই লাইন দিয়ে আর কোনো ধরনের রিঅ্যাকটিভ পাওয়ার আসা লাগলো না। তাহলে তো সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়ে গেল। বোঝা গেল? বেসিকটা বোঝা গেল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের? জি স্যার। এই কাজটাই আমরা আমাদের এক্সপেরিমেন্টে করব। আমরা আমাদের ইন্ডাকটিভ লোডের সাথে প্যারালালি একটা ক্যাপাসিটর ব্যাংক লাগাই দিব, যেন এই ইন্ডাকটিভ লোডের যে রিঅ্যাকটিভ পাওয়ার রিকোয়ারমেন্ট সেটা আমরা ক্যাপাসিটর ব্যাংক দিয়েই স্যাটিসফাই করতে পারি। এবং আমরা দেখব যে যদি সত্যি পাওয়ার ফ্যাক্টর বেড়ে যায়, আমরা কি দেখে বুঝবো? প্রথমে বলছিলাম এই যে কারেন্ট দেখে বুঝবো। কারেন্টের সাথে সম্পর্ক ব্যস্ত অনুপাতি। কারেন্টের মান যদি সত্যি কমে তার মানে আমার কাজ হয়েছে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়েছে। আর যদি কারেন্ট ঠিক মতো না কমে তাহলে বুঝবো যে আমাদের আসলে কাজ হচ্ছে না, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হচ্ছে না। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই কি বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। এবার আমরা আমাদের যে এক্সপেরিমেন্টের ভিডিওটা সেটা স্ক্রিনে শেয়ার করব। দেখো তো সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। আমি তাহলে এখন ভিডিওটা প্লে করে দিচ্ছি, ঠিক আছে? আর শোনো,
তো এখানে অনেক কিছু স্যার এই ল্যাব শিটের উপরে লিখবে, তোমরা প্রথমে হয়তো দেখতে পারবে না, তাতে হতাশার কিছু নাই। এক্সপেরিমেন্টের শেষে তোমাদের ক্যামেরার সামনে স্পষ্টভাবে ল্যাব শিটটা আবার সামনে রাখা হয়েছে, তো সেখান থেকে সব ডেটা তোমরা দেখে নিতে পারবা, ভিডিও পজ করে দেখে নিতে পারবা, সমস্যা নাই। তো আমরা আগে দেখি যে এক্সপেরিমেন্ট আসলে কি করা হচ্ছে, কিভাবে কানেকশন দেওয়া হচ্ছে, কিভাবে ডেটা নেওয়া হচ্ছে, সবাই একটু দেখি। ওকে, আমি স্টার্ট করতেছি। প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে স্টাডি অফ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট। এটা হচ্ছে আমাদের সার্কিট। আমরা জানি লোড 3 ধরনের আছে, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড অ্যান্ড রেজিস্টিভ লোড। এবং যেহেতু এখানে এসি কানেকশন দিচ্ছি, আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টরের একটা ব্যাপার চলে আসে। সো পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা যদি ইমপ্রুভ করতে চাই, তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ, আমাদের ম্যাক্সিমাম লোড হচ্ছে ইন্ডাকটিভ টাইপের লোড। সো পাওয়ার ফ্যাক্টর যদি ইমপ্রুভ করতে চাই, তাহলে তার প্যারালাল, এখানে কানেকশনটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে প্যারালাল কানেকশন, ইন্ডাক্টর ব্যাংক এবং ক্যাপাসিটর ব্যাংক। সো এখানে হচ্ছে প্যারালালি একটা কানেকশন দিতে হবে। সো আমরা এখন কানেকশনে চলে যাই, আমরা কানেকশনটা একটু দিই। ডায়াগ্রামে যেহেতু অ্যানালগ আছে, আমরা অ্যানালগ দিয়ে করি। অ্যানালগ দিয়ে করবেন না, কিন্তু ডায়াগ্রামে অ্যানালগ আছে। ওকে, সমস্যা নেই। সো আমাদের সাপ্লাই আসবে এমিটারে এবং সেই প্যারালালি একটা ভোল্ট মিটার হবে। সো আমরা একটা এমিটার নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এমিটার। আমাদের সাপ্লাই পজিটিভটা এসে এমিটারে ঢুকলো, এমিটার 500 মিলি অ্যাম্পিয়ারে দিলাম। এমিটারের নেগেটিভ থেকে আমাদের যাবে হচ্ছে ওয়াট মিটারে। সো এমিটার থেকে আমরা নিচ্ছি হচ্ছে ওয়াট মিটারে। এমিটার থেকে আমরা ওয়াট মিটারে নিলাম। ওয়াট মিটারের এটা হচ্ছে ওয়াট মিটারের ইন্টারনাল কানেকশন। দুইটা প্লাস মাইনাসকে আমরা শর্ট করে দিলাম এবং সেখানে আমাদের ওয়াট মিটারটা আসলো। এখন কারেন্ট কয়েলটা কানেকশন দিব হচ্ছে আমরা লোডে। লোড হিসেবে আমরা এখানে ইউজ করছি হচ্ছে ইন্ডাক্টর ব্যাংক। সো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর ব্যাংক, এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর ব্যাংক। সো আমরা লোড হিসেবে এখানে কানেক্ট করলাম। ব্যানানা নাই, এখান থেকে গেল আমাদের লোডে। লোডের আরেক প্রান্ত থেকে আমাদের নেগেটিভে চলে আসবে। লোডের অন্য প্রান্ত থেকে আমাদের নেগেটিভ, দ্যাট মিন্স ভেরিয়াকে চলে আসবে, ভেরিয়াকে চলে আসছে। সো আমাদের প্রাইমারি কানেকশনটা ডান। এখন আমরা ক্যাপাসিটর ব্যাংকটাকে জাস্ট ইন্ডাক্টর ব্যাংকের প্যারালালে দিয়ে দিব। সো এখানে প্যারালালি আমাদের ক্যাপাসিটর ব্যাংকটা দিয়ে দিলেই চলবে। সো এর সাথে আমরা প্যারালাল করে দিলাম।
ওকে, সো কানেকশনটা আবার যদি একটু রিপিট করি, আমাদের সিঙ্গেল ফেজ সাপ্লাই ভেরিয়াকে আসলো, ভেরিয়াক থেকে আমাদের যাচ্ছে হচ্ছে এমিটারে। সো এমিটারে দিলাম, এমিটারের অন্য প্রান্ত থেকে হলুদ ওয়্যার দিয়ে আসলো হচ্ছে ওয়াট মিটারে। এখানে ওয়াট মিটারের নিজস্ব কানেকশন, দুইটা প্লাস মাইনাস শর্ট করা, দেন এই যে দুইটা প্লাস মাইনাস শর্ট করা, দেন কারেন্ট কয়েল, কারেন্ট কয়েল চলে আসলো হচ্ছে আমাদের লোডে, কারেন্ট কয়েল চলে আসলো হচ্ছে ইন্ডাকটিভ ব্যাংকে, ইন্ডাকটিভ ব্যাংকে চলে আসলো, ইন্ডাকটিভ ব্যাংকের অপর টার্মিনাল সেটা আমাদের চলে গেল সাপ্লাইতে, সাপ্লাই নেগেটিভ টার্মিনাল যেটা সেটা চলে গেল। ওকে, সো ইন্ডাকটিভ ব্যাংকের সাথে প্যারালাল হবে ক্যাপাসিটর ব্যাংক। এই যে ইন্ডাক্টর ব্যাংকের সাথে ক্যাপাসিটর ব্যাংকটা প্যারালাল, ইন্ডাক্টর ব্যাংকের সাথে ক্যাপাসিটর ব্যাংকটা প্যারালাল। সো এর মাঝখানে আমাদের ক্যাপাসিটর কি পরিমাণ কারেন্ট দিবে সেই কারেন্টটা মেজার করতে হবে। তার মানে হচ্ছে ক্যাপাসিটরটাকে যে আমরা ডাইরেক্ট প্যারালাল করে দিয়েছি, ক্যাপাসিটরটাকে যে ডাইরেক্ট প্যারালাল করেছি তার মাঝে একটা এমিটার দিয়ে আমরা শর্ট করে দিই। সো তাহলে আমরা ওকে, সো জাস্ট এমিটার দিয়ে আমরা ক্যাপাসিটরটাকে প্যারালাল করে দিলাম। সো আমাদের সার্কিট কমপ্লিট। এখন আমাদের এই এক্সপেরিমেন্ট টেবিলটাকে এখন ফিল আপ করতে হবে। ওকে, সো আমরা সাপ্লাই দিচ্ছি, জিরো আসছে। বোঝানো যাবে না। ওকে, সো আমরা শুরুতে আমাদের ইন্ডাক্টর ব্যাংকটাকে অন করলাম, অন করে দেখি আমরা কি পাই। সব জিরো, পাওয়ার দিলে আচ্ছা পাওয়ার সব দিয়ে দিলে পাওয়ার দাও। সো আমরা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি 220 হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ। ওকে, তাহলে সাপ্লাই ভোল্টেজ অবজারভেশন 1, সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট। এবার আমরা কারেন্ট দেখব, আমাদের কারেন্ট কত। আমাদের কারেন্ট এখানে কত আসছে, 500 মিলি অ্যাম্পিয়ার, মানে 500 এখন হ্যাঁ 50 মিলি অ্যাম্পিয়ার।
কারেন্ট হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার, পাওয়ার না উপর করলে ভালোভাবে রিডিং আসবে না, কতটা দেখার দরকার নেই। পাওয়ার আসছে আমাদের হচ্ছে কত, আর 1 অ্যাম্পিয়ার আর 240 ঘর এক ঘর, তাহলে পাওয়ার হচ্ছে 2 ওয়াট। ওকে, সো এই অবস্থায় আমরা কি আমাদের ক্যাপাসিটর ব্যাংক অন করেছি? ক্যাপাসিটর ব্যাংক 0, তার মানে বাকি রিডিংগুলো আমাদের 0 আসবে। সো ক্যাপাসিট্যান্সের ভ্যালু 0, আইসি অলসো 0 এবং মিটারেও তাই শো করছে। সো আইএল এর ভ্যালু এক্স এর ভ্যালু। এখন আমরা আমাদের ইন্ডাক্টরটাকে আরেকটু ইনক্রিজ করলাম। ইনক্রিজ করার পরে কি আসলো, আমাদের ভোল্টেজ কত? ভোল্টেজ দিয়েছিলাম 220, কারেন্ট 500 মিলি অ্যাম্পিয়ার, 110 কারেন্ট হচ্ছে 110 মিলি অ্যাম্পিয়ার, কারেন্ট 110 মিলি অ্যাম্পিয়ার, পাওয়ার কত? পাওয়ার 1.5, তার মানে 3 ওয়াট। ক্যাপাসিট্যান্স 0, আইসি 0, এক্সি 0। আর একটু বাড়ালাম, দেখি লোড বাড়ার সাথে সাথে আমাদের কারেন্ট বাড়ছে কিনা। পাওয়ার আসছে 4 ওয়াট, ভোল্টেজ 220 আর কারেন্ট 210 না 15, 210 মিলি অ্যাম্পিয়ার, বাকিগুলা নেই। এখন আমাদের পিএফআই প্ল্যান্টটাকে অন করতে হবে। তার মানে পিএফআই প্ল্যান্ট অন করা মানে হচ্ছে আমাদের ক্যাপাসিটর ব্যাংকটাকে আমরা অন করলাম। দেখেন এতক্ষণ কিন্তু আমাদের ক্যাপাসিটর ব্যাংকে কোনো কারেন্ট দিচ্ছিল না, এতক্ষণ এই অবস্থায় ছিল, ক্যাপাসিটর ব্যাংক 0 ছিল। যেই মুহূর্তে আমরা ক্যাপাসিটর ব্যাংকটাকে অন করলাম সেই মুহূর্তে এই অ্যামিটারটা একটা রিডিং দিচ্ছে এবং আমাদের ওভারঅল কারেন্টটা কমে যাওয়ার কথা, দেখি আমরা কমেছে কিনা। তাহলে ভোল্টেজ কত? ভোল্টেজ 220, কারেন্ট কত? কারেন্ট হচ্ছে 150 মিলি অ্যাম্পিয়ার। দেখেন আমরা যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যানটা চালু করেছি আমাদের 210 থেকে 150 নেমে এসেছে, তার মানে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হচ্ছে। সো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ কিভাবে বুঝতেছি? আমাদের ওভারঅল কারেন্টটা কমে যাচ্ছে, কারণ কারেন্ট হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে পাওয়ার ফ্যাক্টর যদি বেড়ে যায় তাহলে কারেন্ট কমে যাবে। সো আমাদের কারেন্টটা কমে যাচ্ছে। আমরা দেখি আমাদের টোটাল পাওয়ার কত। আমাদের পাওয়ার হচ্ছে 4 ওয়াট। 4 ওয়াট ক্যাপাসিট্যান্সে পরে আসতেছি। আমাদের আইসি কত? আইসি 500 মিলি অ্যাম্পিয়ার, 10 60 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো আমরা আরেকটু ইমপ্রুভ করি, আরেকটু ইমপ্রুভ করে দেখি আমরা কি হয়। ভোল্টেজ হচ্ছে 220, কারেন্ট হচ্ছে 110, পাওয়ার হচ্ছে 4 ওয়াট। দেখেন আমাদের আইসি কারেন্ট কিন্তু আবার বেড়ে গেল। তাহলে আইসি হচ্ছে
10 20 120 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আমরা আরেকটু বাড়াই। সো পাওয়ার 4 ওয়াট, কারেন্ট কমে 105, আচ্ছা 100 মিলি অ্যাম্পিয়ার। এই হচ্ছে অবস্থা। আমাদের আইসি কারেন্ট কত? আইসি কারেন্ট হচ্ছে 200। আর একটু ইনক্রিজ করি। ওকে, আর একটু ইনক্রিজ করলাম, তাহলে আমাদের আইসি কারেন্ট হচ্ছে 300 মিলি অ্যাম্পিয়ার। পাওয়ার হচ্ছে আমাদের 4 ওয়াট, 220। মেইন কারেন্টটা এখন বেড়ে গেল 150। মেইন কারেন্টটা বেড়ে 150। এর মানে কি? মেইন কারেন্টটা আমাদের 50 মিলি অ্যাম্পিয়ার, তার থেকে বাড়লো, বেড়ে 210, এরপরে কমে গেল 150, 110, 100, এরপরে হচ্ছে 150। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা মিনিমাম পাওয়ার ফ্যাক্টর অ্যাচিভ করার পরে এখন আবার পাওয়ার ফ্যাক্টর কমে গিয়েছে। ম্যাক্সিমাম পাওয়ার ফ্যাক্টর অ্যাচিভ করার পরে আমাদের পাওয়ার ফ্যাক্টর আবার কমে গিয়েছে, এই কারণে আমাদের এই কারেন্টটা এখন বেড়ে গেল। সো এই রিডিংগুলো আপনারা নিয়ে রাখেন, নিয়ে আপনাদের বাকি ক্যালকুলেশনগুলো করে ফেলতে হবে। আচ্ছা, ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত একটু বলেন তো দেখি। না, অন্য আরেকটা দেখেন। 1 2 3 4 আচ্ছা, 1 2 3 4 এভাবে গেছে। আর এক্সি তো ওরা ক্যালকুলেট করবে। হ্যাঁ, সো এই হচ্ছে আপনাদের রিডিং। বাকি ক্যালকুলেশনগুলো আপনারা করে নেবেন। ওকে, আশা করি তোমরা সবাই এক্সপেরিমেন্টটা বুঝতে পারছো। জি স্যার। তো আমাদের সামারি যেটা, সেটা হচ্ছে, একটু শেড দিয়ে আমার ল্যাব শিটটা দেখা যাবে। তোমাদেরকে এখন এই যে এই ছকটা এটা কমপ্লিট করতে হবে, এবং অলরেডি কিন্তু আমরা এখানকার সবগুলো ভ্যালু তোমাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে? অবজারভেশন 1 2 3 4 5, তার সাথে একটা এক্সট্রা একটা দিছি 7, তাই না? জি স্যার। টোটাল 7টা অবজারভেশন আমরা কমপ্লিট করছি। এবং ভোল্টেজটা সব সময় 220, এটা তো দেখলে সাপ্লাই ভোল্টেজ আমরা 220 এ কনস্ট্যান্ট রাখলাম। এবং কারেন্টের ভ্যালু কিভাবে চেঞ্জ হলো এটা তোমরা খুব ভালো মতোই দেখতে পারছো, যে প্রথমে যখন আমরা ইন্ডাকটেন্স গুলো বাড়াইলাম কারেন্ট বাড়লো, তারপর আমরা দেখলাম যে ক্যাপাসিটর অ্যাড করে করে আমরা কারেন্ট কমায় ফেললাম, তার মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়ে গেল। এবং 7 নাম্বারটা দেখানোর রিজন এই যে ক্যাপাসিটর যে বাড়াবো একদম মনের সুখে বাড়াতেই থাকবো এমন না, সেক্ষেত্রে কিন্তু লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়ে তোমার পাওয়ার ফ্যাক্টর আবার খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আমরা 6 নাম্বার অবজারভেশনের জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টরটা পাইছিলাম ম্যাক্সিমাম, এবং 7 জন্য কিন্তু পাওয়ার ফ্যাক্টর আবারও কমে যাচ্ছিল। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ক্যাপাসিটেন্সের ভ্যালু প্রথম 3টার জন্য তো কোনো ক্যাপাসিটেন্স ব্যাংক ইউজই করি নাই, আর এগুলোর জন্য 1 2 3 এবং 4 মাইক্রোফ্যারাড ইউজ করেছিলাম, রাইট? এবং আইসির ভ্যালু সব দেওয়া আছে। এটা ক্যাপ থিওরি না, এটা হচ্ছে এক্সি হবে। এক্সি মানে তো তোমরা জানোই, তাই না? এক্সি মানে হচ্ছে 1/ωc। জি স্যার। 1/2 পাই এফসি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, 1/2 পাই এফসি। তো বাংলাদেশের পাওয়ার সিস্টেমে তো এফ হচ্ছে 50 হার্টজ, তো সেইভাবে তোমরা এক্সিটা ক্যালকুলেট করে নিবা, ঠিক আছে? এটা হচ্ছে ওহম। এক্সি হচ্ছে একটা, মানে ওহমে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা তোমাদেরকে এই ছকে লিখতে হবে। এবং তোমাদেরকে কারেন্ট, ভোল্টেজ এবং রিয়েল পাওয়ার দেওয়া আছে, তাহলে সেখান থেকে তোমরা পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করে নিতে পারবে না? কারণ যে পাওয়ার ফ্যাক্টর সমান হচ্ছে যে পি বাই ভিআই,
এখান থেকে তোমরা পাওয়ার ফ্যাক্টরটা ক্যালকুলেট করে নিবা। এভাবে এই ফুল টেবিলটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সবাইকে আমরা বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এবার আমরা আসি হচ্ছে আমাদের ল্যাব রিপোর্টে কি কি জিনিস রাখতে হবে। ল্যাব রিপোর্টে প্রথমে একটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু এই টেবিলটা কমপ্লিট রাখতে হবে ল্যাব রিপোর্টে, ঠিক আছে? আমি কিন্তু চেক করব যে প্রত্যেকের টেবিল ঠিক আছে কিনা। তো এখানে যদিও 3টে জিনিস লেখা আছে, এই 3টে জিনিসের বাইরেও তোমাদেরকে সবার প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভ এবং এই ডেটা শিটটা তোমাদেরকে দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম সবাই? জি স্যার। জি স্যার। এরপর এখানে যে জিনিসগুলো লেখা আছে, যে একটা ডিজাইন, একটা 3 ফেজ ক্যাপাসিটর ব্যাংক, মানে আমাদের এখানে সিঙ্গেল ফেজ দেওয়া আছে, তো 3 ফেজ হলে কি হবে এটা তোমরা নিজেরা গ্রুপ স্টাডি করে বের করে সেটা ল্যাব রিপোর্টে অ্যাড করবা। এবং এই পিএফআই সিস্টেমটা কিভাবে কাজ করে আমরা তো এতক্ষণ ধরে সেটা এক্সপ্লেইন করলাম কিভাবে কাজ করে। এটা তোমাদেরকে কথায় ডিটেইলে একটা মানে শর্ট কোশ্চেনের মতো করে তোমাদেরকে লিখতে হবে। বুঝতে পারলাম সবাই? জি স্যার। পরে 3 নম্বরে তোমাদেরকে একটা ম্যাথ সলভ করতে হবে, ঠিক আছে? ম্যাথ সলভ করতে হবে। ও আচ্ছা, ছোট্ট একটা ব্যাপার, ইম্পর্টেন্ট একটা কথা একটু বলি। দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, এখানে আমরা এই যে ইন্ডাকটেন্সের ভ্যালু যখন বাড়াচ্ছিলাম পাওয়ারের ভ্যালু বেড়ে যাচ্ছিল, খেয়াল করছো? প্রথমে 2 ছিল, তারপর 3 ওয়াট হইলো, তারপর 4 ওয়াট হলো, তারপর তো সবসময় 4ই ছিল। আচ্ছা, ইন্ডাকটেন্স বাড়াইলে রিয়েল পাওয়ার কিভাবে বাড়তেছে বলো তো? ইন্ডাকটেন্সের সাথে কি রিয়েল পাওয়ারের সম্পর্ক? রিয়েল পাওয়ারের সাথে তো রেজিস্ট্যান্সের সম্পর্ক। তাহলে ইন্ডাকটেন্স বাড়ালে আমাদের রিয়েল পাওয়ার কিভাবে বাড়তেছে? ইন্ডাকটেন্সের সাথে কারেন্ট রিলেটেড, কারেন্ট বাড়তেছে যার কারণে পাওয়ারের পরিমাণটা বাড়তেছে। না না না, আমাদের ইন্ডাক্টর ব্যাংকগুলোর মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। পিওর ইন্ডাক্টর পৃথিবীতে কোনো কিছু নাই, সকল ইন্ডাকটেন্সের সাথেই কিছুটা রেজিস্ট্যান্স আছে। তো তুমি যখন ইন্ডাকটেন্স বাড়াই দিচ্ছ, আসলে তুমি ইনহেরেন্ট রেজিস্ট্যান্সটাও বাড়াই দিচ্ছ। বুঝতে পারছো? ওই কারণে পাওয়ারটা বাড়তেছিল। জি স্যার, জি স্যার। যেমন ইন্ডাকশন মোটর, যেরকম ইন্ডাকশন মোটর কিন্তু টোটাল ইন্ডাকটিভ না, ওর মধ্যেও রেজিস্টিভ পার্ট এবং ইন্ডাকটিভ পার্টের একটা মিক্সচার আছে। এই জন্য ওগুলোকে আরএল লোড বলা হয়, জানো তো তাই না? আরএল লোড বলা হয়, আর ফর রেজিস্ট্যান্স, এল ফর ইন্ডাকটেন্স। ওকে, ঠিক আছে। এরপর আমরা বলতেছিলাম যে 3 নম্বরে আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তো ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমি একটু বলে দিচ্ছি, আমি সলভ করে দেবো না অবশ্যই, এটা তোমাদেরকে সলভ করতে হবে। এবং এটা বলে দিচ্ছি, কুইজে কিন্তু এইরকম সেম টাইপের একটা ম্যাথ থাকবেই, ঠিক আছে? তো আমি একটু ব্রিফ দিয়ে দেই যেন তোমাদের ধরতে সুবিধা হয় ব্যাপারটা। আচ্ছা, an industry has a maximum load of 400 kVA। আচ্ছা, কি ম্যাক্সিমাম লোড বলতে অ্যাকচুয়ালি তারা আমাদের কেভি রেটিংটা বোঝাচ্ছে। তো এস আর কি, যেটা অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু দেওয়া আছে, যেটা হচ্ছে 400 kVA, and the minimum is half of its rated load। তার মানে ম্যাক্সিমাম হতে পারে 400 kVA, মিনিমাম হতে পারে 200 kVA। ক্লিয়ার? জি স্যার। It is assumed that the reactive power requirement of the industry is 40% of its kVA। তার মানে আমি বলছিলাম যে যখন ইন্ডাকটিভ লোড তুমি চালাতে যাবা তখন কিন্তু তোমার একটা রিঅ্যাকটিভ পাওয়ার রিকোয়ারমেন্ট থাকবে, যে এই পরিমাণ রিঅ্যাকটিভ পাওয়ার প্রয়োজন হবেই। তো সেটার মানে বলে দেওয়া আছে 40% of its kVA। তাহলে 400 40% মানে কত? 160, নাকি সরি ভুল বললাম, চেক করে নিই। 400 গুণন 0.4, হ্যাঁ 160, ঠিকই বলছি। তাহলে 160 কে ভার, ঠিক আছে? কেভিএআর 160 কেভিএআর হচ্ছে আমাদের রিঅ্যাকটিভ পাওয়ারটা। আমরা তাহলে এটা লিখে রাখি যে 160 কে ভার। 160 কে ভার হচ্ছে আমাদের হাতে, আমাদেরকে এই পরিমাণ রিঅ্যাকটিভ পাওয়ার বা কিউ, এই পরিমাণ কিউ কিন্তু আমাদেরকে সাপ্লাই দিতে হবে, রাইট? বুঝতে পারলাম সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদেরকে বলা আছে যে আমাদের টার্গেট পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 95%। তোমরা অলরেডি এই কিউ এর মান এবং এই এস এর মান থেকে পাওয়ার ফ্যাক্টর কিন্তু বের করে নিতে পারবা। তোমরা তো পাওয়ার ফ্যাক্টর ট্রায়াঙ্গেলের এর তো পড়ছো তাই না? এটা হচ্ছে এস, নিচেরটা হচ্ছে পি এবং এটা হচ্ছে কিউ। তাহলে সিম্পলি সাইন থিটা সমান হচ্ছে কিউ বাই এস। তো কিউ জানো, এস জানো, তো থিটা বের করে নিবা, তারপর তার কস থিটাটা বের করে নিবা, হয়ে গেল, আমাদের পাওয়ার ফ্যাক্টর বের হয়ে গেল। দেখবা যে পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু খারাপ আসবে। কত আসবে আমি এখনই ক্যালকুলেট করে বলে দিচ্ছি। আমাদের এটা আসবে
কিউ বাই এস 160 বাই 40 সাইন ইনভার্স করলাম, তাহলে থিটার মান আসতেছে হচ্ছে ইনভার্স 0.4 করে 23 পয়েন্ট সামথিং ডিগ্রি আসতেছে। তাহলে কজ অফ থিটা আসতেছে 0.916, তার মানে 92 এর কাছাকাছি। তা আমাদের টার্গেট কিন্তু 95, তার মানে টার্গেট কিন্তু পূরণ হচ্ছে না। তাহলে আমরা যদি চাই যে 95 করব, তাহলে তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এক্সট্রা করে ক্যাপাসিটেন্সের ব্যবস্থা রাখতে হবে, যে ক্যাপাসিটেন্স দিয়ে আমরা এই এক্সট্রা কিউ কে স্যাটিসফাই করতে পারবো। তাহলে তোমাদেরকে বের করতে হবে যে 95% পাওয়ার ফ্যাক্টর বা 0.95 পাওয়ার ফ্যাক্টরের জন্য আমাদের কিউ হওয়া উচিত কত। সাপোজ আমাদের সেই 95 এর জন্য, আমাদের 95% এর জন্য আমাদের কিউ আসলে হচ্ছে, এমনি একটা সংখ্যা লিখতেছি, ঠিক আছে, ধরতেছি 80। তার মানে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 160, আর আমাদের মানে 95 এর জন্য আসতেছে 80। তাহলে বিয়োগফলটা কত? 80। তাহলে এই 80 পরিমাণ 80 কেভিআর পরিমাণ পাওয়ার ফ্যাক্টর, সরি রিঅ্যাক্টিভ পাওয়ার তোমাকে ক্যাপাসিটেন্স দিয়ে সাপ্লাই দিতে হবে। এবং ক্যাপাসিটি এর জন্য ক্যাপাসিটেন্সের ভ্যালু কত হবে? আমরা জানি যে ভি স্কয়ার বাই এক্সি, এটাই হচ্ছে আমাদের কিউসি। এটা তো সব আমরা জানি, তাই না? ভি স্কয়ার বাই আর যদি রিয়েল পাওয়ার হয়, তাহলে ভি স্কয়ার বাই এক্সি হবে হচ্ছে কিউসি। তাহলে অলরেডি কিউসির মান হচ্ছে যে এই দুটোর বিয়োগফল, এই দুটোর বিয়োগফল আসছে 80। আর ভোল্টেজ তো তোমরা জানোই, আমরা একটা নরমাল ভোল্টেজ যা রাখি সেটাই, ঠিক আছে। এখন এটা যেহেতু একটা 3 ফেজ লোড, দ্যাটস ওয়াই আমাদের এটা এখানে একটা এক্সট্রা √3 আসবে। সিঙ্গেল ফেজ হলে এই √3টা আসতো না। এখান থেকে তোমরা এক্সি ক্যালকুলেট করবা এবং এক্সি থেকে সি ক্যালকুলেট করবা। এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের মান। আমি হিন্টটা কিন্তু দিয়ে দিলাম, তোমাদেরকে নিজে নিজে প্রবলেমটা সলভ করতে হবে। এবং এই যেভাবে বলছে যে 5 স্টেপের, অর্থাৎ 5টা স্টেপ করে তুমি এই ক্যাপাসিটেন্সটা কিভাবে অর্জন করতে পারো সেটা তোমাকে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে হবে। এবং প্রত্যেকটা স্টেপের জন্য তোমাকে কেভিআর কত কত আসতেছে সেটাও ক্যালকুলেট করে করে দেখাইতে হবে। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারলাম এই পর্যন্ত? जी सर। যদি বুঝতে পারি আমরা, তাহলে আমাদের আজকে এক্সপেরিমেন্ট নাম্বার 1 আসলে এখানে শেষ। আমি একবার সামারি করে দিই যে আমরা আসলে আজকে কি কি করলাম। আমরা একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান দেখলাম, যেখানে আমরা ইন্ডাকটিভ একটা লোড লাগাইছি। ইন্ডাকটিভ একটা লোড লাগানোর ফলে আমাদের পাওয়ার ফ্যাক্টর খারাপ হয়ে গেছে। সেই পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করার জন্য আমরা এই ইন্ডাকটিভ ব্যাংকের প্যারালালে একটা ক্যাপাসিটর ব্যাংক লাগাই দিলাম। তার ফলে কি হলো? তার ফলে ক্যাপাসিটর ব্যাংকটা রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেওয়ার মাধ্যমে আমার পাওয়ার সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করে দিল। তো এই জন্য এইটার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম। সেই এক্সপেরিমেন্টে আমরা সবসময় আমাদের ভোল্টেজটা 220 ভোল্টে ফিক্সড রাখলাম, এবং আমরা আমাদের এই ইন্ডাকটেন্সের ভ্যালুটা এরকম চেঞ্জ করে করে, ইন্ডাক্টর ব্যাংকের কাঁটাটা ঘুরায় ঘুরায় চেঞ্জ করে করে আমরা আমাদের রিয়েল পাওয়ার চেঞ্জ করছি। 2 ওয়াট, 3 ওয়াট, 4 ওয়াট, এরপর সবসময় 4 ওয়াট ছিল। এবং কারেন্টের ভ্যালু কিন্তু ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়েছে। কি হয়েছে সেটা তো আমাদের ভিডিওতে ভালো মতোই দেওয়া আছে, পজ করে দেখে নিও তোমরা। এরপর আমরা দেখছিলাম যে এই ক্যাপাসিটর যখন আমরা কানেক্ট করলাম, প্রথম 3টার জন্য ছিল না কিছুই। এরপর থেকে আমরা যখন ক্যাপাসিটর ব্যাংকটা অন করলাম, তার সাথে আমাদের আইসির ভ্যালুটা বাড়তে থাকলো। এবং আমরা দেখলাম যে আইসি যখন বাড়তেছে তখন কিন্তু আমাদের মেইন কারেন্টের ভ্যালু কমতেছে। কমতে কমতে অবজারভেশন 6 এর জন্য কারেন্টের ভ্যালুটা মিনিমাম হইলো, এর মানে পাওয়ার ফ্যাক্টর তখন ম্যাক্সিমাম। এরপরে আমরা দেখছি যে কারেন্টের ভ্যালু কিন্তু আবার বেড়ে যাচ্ছে, তার মানে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা লিডিং হয়ে যাচ্ছে, তার ফলে 1 থেকে আবার কমে আসছে, লাইক 0.9 লিডিং এর মতো কিছু একটা হয়ে গেছে। তো কত আসছে পাওয়ার ফ্যাক্টর, এটা কিন্তু তোমরা ক্যালকুলেট করবা। এই ভ্যালুগুলো তোমরা বের করে নিবা। তোমাদের কাছে সূত্র দেওয়া আছে, এই যে P/VI, এটা দিয়েই তোমরা cos থিটার মান নিতে পারবা। তাহলে পাওয়ার ফ্যাক্টর ভ্যালু, তারপর হচ্ছে ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, সেখান থেকে এক্সি ভ্যালু, এই সব কিছু করে এই কমপ্লিট টেবিলটা তোমাদেরকে ল্যাব রিপোর্টে দিতে হবে। এর সাথে এখানে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর ডিটেইলড অ্যানসার তোমাদেরকে রাখতে হবে। এবং এই ল্যাব রিপোর্টটা কোথায় জমা দিবা? গুগল ক্লাসরুমে জমা দিবা। গুগল ক্লাসরুমে আমি আজকে একটা অ্যাসাইনমেন্ট খুলে ফেলবো যার নাম ল্যাব রিপোর্ট 1। প্রত্যেকটা ল্যাব রিপোর্টের জন্য এরকম করে অ্যাসাইনমেন্ট খুলবো, যে অ্যাসাইনমেন্ট 1, ল্যাব রিপোর্ট 1, ল্যাব রিপোর্ট 2, ল্যাব রিপোর্ট 3। তার মধ্যে তোমাদেরকে জমা দিতে হবে এবং একটা সিঙ্গেল পিডিএফ আকারে জমা দিতে হবে। অন্য কোনো ফরম্যাট কিন্তু অ্যাকসেপ্টেবল না।
ক্লিয়ার? ইকবাল হোসেন জি, কিছু জি, একটা স্যার। বলতে চাচ্ছ? স্যার আমাকে একটু বলবেন স্যার এক্সিসের প্রথম তিনটা স্যার কেন নেই নাই আর হচ্ছে স্যার ওই যে কিউ ইকুয়াল 80 এই দুইটা যদি একটু আবার বলতেন স্যার। আচ্ছা, আমি বলছিলাম যে এটা 80 এমনি বলছি, 80 আর কোনো সংখ্যা না, আমি এমনি এক্সাম্পল হিসেবে বলছি। আমি বলতেছিলাম যে ধরো 95% পাওয়ার ফ্যাক্টরের জন্য আমাদের কিউ এর প্রয়োজন হচ্ছে 80। তুমি 80 না ধরে তুমি 100 ধরো, ধরো আমাদের 100 হওয়া যাবে এই 95 এর জন্য, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এটার জন্য 160। তাহলে এই যে দুটোর বিয়োগফল অর্থাৎ 60 কেভিআর, এটা আমাদেরকে এই কিউসি দিয়ে সাপ্লাই, মানে এই এক্সি দিয়ে সাপ্লাই দিতে হবে। তাহলে √3 v²/xc সমান হবে হচ্ছে আমাদের এটার জন্য 60। সেখান থেকে তোমরা ক্যালকুলেট করে সবকিছুর ভ্যালু তো জানোই, সেখান থেকে জাস্ট এক্সি ভ্যালুটা বের করবা। সেই এক্সি থেকে ওই যে এক্সি সমান 1/2πfc, সেখান থেকে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা ক্যালকুলেট করবা। মানে স্যার এটা এজিউম ভ্যালু তাই না স্যার? হ্যাঁ, আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, এটা তোমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে, তো আমি তো করে দিব না ওটা। ওটা তোমরা ল্যাব রিপোর্টের জন্য নিজেরা বসে ক্যালকুলেট করে বের করবা, ঠিক আছে? তো এটাই হচ্ছে বেসিক্যালি যা বলতেছিলাম। তো গুগল ক্লাসরুমে আপলোড দিবা, এবং পিডিএফ ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাট কিন্তু অ্যাকসেপ্টেবল না। তুমি ল্যাব রিপোর্ট হাতে লেখো বা টাইপ করে লেখো, আমার কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা সেটা, কিন্তু জমা দিতে হবে কিন্তু একটা সিঙ্গেল পিডিএফ আকারে। এবং তোমার পিডিএফটার নাম হবে হচ্ছে তোমার গ্রুপের নাম। ধরো যে গ্রুপ 3 হচ্ছে সাপোজ সাবমিট করতেছে, তাহলে নাম হবে হচ্ছে গ্রুপ 3। ক্লিয়ার? বোঝা গেল? জি স্যার। জি স্যার। আর তোমার গ্রুপের লিস্ট মানে হচ্ছে কে কোন গ্রুপে আছে সেটা আমি আজকে রাতে দিয়ে দেবো। আমি একটু ব্যস্ত আছি তো সারাদিন, আমার 3টা ল্যাব নেওয়া লাগবে। আমি ইনশাল্লাহ রাতে তোমাদেরকে গ্রুপের লিস্ট দিয়ে দিব। আর ল্যাব রিপোর্ট জমা দেওয়ার ডেট হচ্ছে যেদিন যে ল্যাব হবে তার 1 সপ্তাহ পর তোমরা জমা দিবে, মানে 1 সপ্তাহ পর হচ্ছে লাস্ট ডেট, তার আগে জমা দিবা। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। কোনো সমস্যা হলে, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। স্যার হ্যাঁ বলো। স্যার ল্যাব গ্রুপটা কি স্যার আমরা মানে স্যার করতে পারি স্যার? না 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 না, ল্যাব গ্রুপ আমি চুজ করে দেবো, আমি ফিক্স করে দেবো, সেই অনুযায়ী তোমাদেরকে করতে হবে কাজ। ঠিক আছে? আসলে মানে তোমাকে যে গ্রুপে অ্যাসাইন করে দেওয়া হচ্ছে সেই গ্রুপে কাজ করতে পারো, এটা তো একটা স্কিল। বাস্তব জব লাইফে কি করবা, তখন তো তোমাকে বাধ্য, তুমি যেখানে যার সাথে কাজ করতে বলা হবে তার সাথে কাজ করা লাগবে। সো এখন থেকে ট্রেন্ড হও, আন্ডার গ্রাজুয়েট লাইফ থেকে ট্রেন্ড হও, ফিউচারের জন্য তো সবারই প্রয়োজন পড়বে। তাহলে আমাদের ল্যাব রিপোর্টে থাকতেছে অবজেক্টিভ, ডাটা শিট এন্ড রিপোর্ট কোশ্চেনের অ্যানসার গুলো। এক্স্যাক্টলি। ও সাথে সার্কিট ডায়াগ্রাম তো দিবাই, তাই না? সার্কিট ডায়াগ্রাম তো দিতে থাকবে, তো সবারই বুঝতেই হবে, থাকবেই। এই হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্টের জন্য। তাহলে আজকে আমরা হচ্ছে সোমবার, তাই না? 16 তারিখ। তাহলে 23 তারিখের মধ্যে এক্সপেরিমেন্ট 1 এর ল্যাব রিপোর্টটা প্লিজ তোমরা সাবমিট করে দিও, কেমন?